বিকজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি। আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট। আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান। তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাড়িটা তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট। ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন। আমি পুরো বাড়িতে একা। নিচে কাজের বুয়ারা। একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না। বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না। সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আমার মা। আমি ভয় পেলাম না। মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন এবং তিনি ভালো নেই। তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে। ঘটনাটা এরকমই। ওয়েলকাম ব্যাক। কেমন লাগলো? আশা করছি অনেক ভালো। এখন যে ঘটনাটি পড়ব সেটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। হে আসল ভাই, আমি জানি আপনি ভালো থাকেন অ্যান্ড ভালো তলে। ফার্স্ট আপনাকে স্টোরিটা বলতে চাই এবং তার আগে আমি সরি বলতে চাই, বিকজ বাংলিশে লেখার জন্য ভালো করে লিখতে পারিনি। আমার নামটা বলতে পারবো না। আমি নিউ ইয়র্কে থাকি। আমি যে স্টোরিটা শেয়ার করব এইটা আমার একজন বেস্ট ফ্রেন্ডের ট্রু স্টোরি। আমার ফ্রেন্ডের নাম আমি বলবো না, কারণ লাস্ট ইয়ারে আমার ফ্রেন্ড মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে। এই স্টোরিটাও বাইক অ্যাক্সিডেন্ট নিয়েই। এখন স্টোরিতে যাই। আমার ফ্রেন্ড একটা রিলেশনশিপে ছিল অলমোস্ট লাইক 3 years। ওর 17th বার্থডেতে ওর গার্লফ্রেন্ড ওকে একটা মোটর বাইক গিফট করে। ওদের রিলেশনটা অনেক ডিপ ছিল এবং তারা ছিল বেস্ট কাপল ইন আওয়ার স্কুল। সাডেনলি বাইক অ্যাক্সিডেন্টে ওর গার্লফ্রেন্ড মারা যায়, বাট লাকিলি ও বেঁচে যায়। যাই হোক, আমার ফ্রেন্ড 6 মাসের বেশি বাঁচেনি, বিকজ প্রতি রাতে স্বপ্নে ওর গার্লফ্রেন্ডকে দেখতো এবং গার্লফ্রেন্ড একটা কথাই বলতো, we're gonna meet very soon, we're gonna meet very soon। কোথায় মিট করবে তারা সেটাও বলতো। যেখানে তারা শেষ দেখা হয়েছিল তাদের সেখানেই। এবং তারপরেই সে যেটা বলতো, বিকজ ইউ ক্যান্ট লিভ উইদাউট মি। অ্যান্ড তারপরে যেটা করতো, মেয়েটা তার দিকে তাকিয়ে হাসতো। মোস্ট স্ট্রেঞ্জ পার্টটা হলো যে
গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্টটা করেছিল ওইখানেই ওর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এবং এইটাই ঘটনাটা। ভালো লাগলে শেয়ার করবেন। খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। যতটা ভয়ের তার চাইতে বেশি রহস্যজনক। এটা কি শুধুই অ্যাক্সিডেন্ট? যদি বলি যে ওই জায়গাটায় সে খুব স্বাভাবিক ছিল না বলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে স্বপ্নের ব্যাপারটা, নাকি স্বপ্নের কথা মনে পড়ে গেছে বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমি জানি না। কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এখন যে ঘটনাটা আমরা শেয়ার করব আপনাদের সাথে, তার আগে দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। আবির আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রফিক আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি ইমতিয়াজ আমাদেরকে এসএমএস করেছেন, রবিন, এছাড়াও শফিক আমাদের এসএমএস করেছেন, বাবুল এছাড়া আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনারা সবাই আশা করব যে খুব মনোযোগ দিয়ে আজকের এপিসোডে শুনবেন। আজকে এপিসোডে এসএমএস বা পোস্ট পড়তে অতটা ভালো লাগছে না, আমরা ঘটনা একটু মনোনিবেশ করি। স্পেশাল এপিসোডগুলোতে আমরা যেরকম করে থাকি আর কি। এই ঘটনাটি 2011 সালের বাবা এবং মেয়ের ঘটনা। খুবই অদ্ভুত। মাঝে মাঝে এমন অদ্ভুত ঘটনা কিছু প্রশ্ন রেখে যায় মনে। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিছু প্রশ্নের উত্তর মেলে না। চলুন শুনে আসি ঘটনাটি। তিনি লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস। আমি অফিসে যাই সকাল 10টার দিকে এবং ব্যাক করি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে। প্রায় 4 মাস আগে একদিন সকাল 11টার দিকে আমার ওয়াইফ লক্ষ্য করলো যে আমার মেয়ে একা একা খেলছে এবং বলছে, বাবা এটা ধরো, ওটা আমাকে দাও, তুমি চুপ করে বসে আছো কেন, ইত্যাদি। এটা দেখে আমার ওয়াইফ মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে খেলা করছো? তার উত্তরে মেয়ে বলল, বাবার সাথে। তো এর প্রেক্ষিতে আমার ওয়াইফ বলল, বাবা তো অফিসে চলে গেছে। এটা শুনে আমার মেয়ে বলল, না বাবা অফিসে যায় নাই, ওই তো খাটে শুয়ে শুয়ে আমার সাথে খেলছে। বলেই মেয়ে দৌড়িয়ে গিয়ে খাটের ওপরে জড়িয়ে অদৃশ্য কি যেন একটা ধরলো আর বলল, আমার বাবা এই যে। আমার ওয়াইফ লক্ষ্য করলো মেয়েটা এমন ভাবে ধরলো যদি ওখানে কিছু না থাকতো তাহলে মেয়েটা খাট থেকে পড়ে যেত। এটা দেখে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানালো। আমি তাকে বললাম, বাচ্চা মানুষ মিথ্যা মিথ্যা খেলছে, সব বাচ্চারা এরকম খেলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাপারটাকে একদমই পাত্তা দিলাম না, কিন্তু আমার মেয়ের প্রবলেমটা দিন দিন বাড়তে লাগলো। আমার ওয়াইফ লক্ষ্য করলো আমি আগে অফিসে চলে আসার পর আমার মেয়ে তাকে আমাকে অনেক বিরক্ত করত, কিন্তু এখন সে আর বিরক্ত করে না। এমনকি দুপুরে ঘুমও একা একা ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বলে, বাবার সাথে ঘুমাবো, তুমি রুম থেকে চলে যাও। আমাকে প্রায়ই আমার ওয়াইফ বলতো, কিন্তু আমি এক কান দিয়ে কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতাম। প্রায় 1 মাস পরের ঘটনা। আমার ওয়াইফ সাডেনলি দেখলো যে মেয়ে ঘরে নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা। আমার ওয়াইফ চিন্তা করলো বাসাতে 3 জন, আমি, আমার ওয়াইফ ও আমার মেয়ে, এছাড়া আর কেউই নেই। আমার গেটের লকগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে বাচ্চারা খুলতে পারবে না। আরো মজার ব্যাপার হলো আমার মেয়ের পক্ষে ডোরের সিকিউরিটি চেইন খোলাটা অসম্ভব ব্যাপার। আমার ওয়াইফ এই অবস্থা দেখে নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলো, মেয়ে কি বাইরে গেছে? দারোয়ান বলল, হ্যাঁ স্যারের সাথে বাইরে গেছে। আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো, ও কখন এলো? দারোয়ান বলল, তা তো বলতে পারবো না, কিন্তু ওপর থেকে নেমেছেন। আমার ওয়াইফ চিন্তা করলো যদি বাসাতে সে আসে তাহলে দরজা খুললো কিভাবে। আর তাকে না বলে আমাদের গাড়ি নাই, ড্রাইভারও নাই। তারপরও চিন্তা করলো হয়তো ড্রাইভার গাড়ির গ্যাস আনতে গেছে। সে অস্থির হয়ে উপরে উঠে এসে আমাকে ফোন দেওয়ার জন্য সেল ফোনটা হাতে নেয়, কিন্তু লক্ষ্য করলো ফোনটা বন্ধ, কোনোভাবেই ফোনটা চালু হচ্ছে না। সেল ফোন ব্যবহার করার কারণে আমার নাম্বারটাও তার মনে নেই। প্রায় 2 ঘন্টা পরে আমার মেয়ে ঘরে ফেরে এবং তার বাবার সাথে। আমার ওয়াইফ না বলে যাওয়ার জন্য অনেক বকাবকি করলো, কিন্তু আমি নাকি কোনো কথার উত্তর না দিয়ে বললাম, মেয়ের খিদে লেগেছে, খাবার দাও বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার ওয়াইফ টেবিলে খাবার দিয়ে এসে দেখে আমি ঘরে নেই, ওয়াশরুমেও নেই। আমার ওয়াইফের কিছুটা খটকা লাগে। সে তার সেল ফোনটা হাতে নিয়ে চেক করলো, সেল ফোনটা দেখলো এবং সে অবাক হলো যে ফোনটা কিছুক্ষণ আগেও অন হয়নি, এখন সেটা চলছে উইদাউট এনি বাটন। মানে সেটা হচ্ছে যে কোনো বাটন টাচ করার আগেই সাথে সাথে আমাকে কল করে জিজ্ঞাসা করলো, মানে কল চলে গেল আর কি, তুমি না বলে কোথায় গেলে?
আমি তোমার জন্য টেবিলে খাবার দিলাম। আমি তো আমার ওয়াইফের কথা শুনে অবাক। আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো অফিসে, সকাল থেকে মিটিংয়ে আছি। এটা বলে আমি রেগে ফোনটা বন্ধ করে দিই। মিটিং শেষ করে আমার রুমে ফিরে কাজের চাপে সবকিছু ভুলে গেলাম। বাসাতে ফিরলাম রাত 9টায়। বাসাতে ফেরার পর ওয়াইফ পুরো ঘটনাটা বলল। নিচে থেকে দারোয়ানকেও ডাকলো। দারোয়ানও একই কথা বলল। আমি তো পুরোপুরি আকাশ থেকে পড়লাম, এটা কিভাবে সম্ভব? আমি সাথে সাথে বাবাকে কল করলাম। আমার বাবা থাকেন আমাদের মিরপুরের বাড়িতে। আব্বু আমার বিস্তারিত সব শুনে আমাকে বলল, তোমরা সবাই আমার বাসাতে চলে এসো, এক মুহূর্ত অপেক্ষা করবে না। আমি অপেক্ষা না করে মিরপুরের বাসাতে চলে যাই। এর পরের দিন আব্বু মিরপুরের এক হুজুরকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় যান এবং ঘর বাছাই করে দেন। এরপর থেকে কোনো সমস্যা আর হয়নি। এখন আমার মেয়ে পুরোপুরি ঠিক আছে, আগের মতোই খেলছে, কিন্তু তার মার সাথে। মেয়েকে জিজ্ঞাসা যদি করা হয়, ওই দিন কোথায় গিয়েছিলে, উত্তরে মেয়ে বলে, বাবার সাথে ঘুরতে। অনেক কিছু খাইয়েছে, আইসক্রিম, চকলেট, মিষ্টি। আমার বাবা অনেক ভালো। যাই হোক, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন যিনি আমাকে ইমেলটি করেছেন।